বাজেটে কর হার কমানোর ফাঁকে প্রবণতা কমবে আশা এনবিআর চেয়ারম্যানের। হয়রানি বন্ধের তাগিদ এফবিসিসিআই এর। দারিদ্র্য কমানো ও নতুন কর্মসংস্থানের নির্দেশনা নেই বাজেটে। স্বাস্থ্য খাতের বরাদ্দ কম বলছে উন্নয়ন সমন্বয়। $17.5 শেষ শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ 2023 সালে শেষ করার পরিকল্পনা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। বাজেটে কর হার কমানোর ফলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ হলেও ফাঁকির প্রবণতা কমবে বলে আশা করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। তবে এনবিআর এর ভ্যাট আদায় প্রক্রিয়ার সমালোচনা করে হয়রানি বন্ধের তাগিদ এফবিসিসিআই সভাপতি। শনিবার রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গত এপ্রিল 2021 প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য দেয়া হয়েছে নানা কর ছাড়। এতে সামগ্রিক রাজস্ব আদায় চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে ইলেকট্রিক ফিসকাল ডিভাইস ইএফডির পঞ্চম লটারির ড্র অনুষ্ঠানে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বাজেটে কর হার কমিয়ে এনবিআর কথা রেখেছে। এতে ফাঁকির প্রবণতা কমবে। এখন আদায়ের জন্য ব্যবসায়ী ও করদাতাদের আন্তরিক হতে হবে। ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ইএফডি মেশিন ভালো কাজে দেবে বলেও আশা তার। রেট যদি আমি ইজি করি, কর প্রদান যদি আমার ইজি করি, তাহলে আমার কর ফাঁকির প্রবণতা কমবে, আমার সঠিক কর আদায় হবে এবং আদায় হওয়ার প্রেক্ষিতে আমি আমার যে গ্রোথ বা আমার যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভ আমার জন্য সহজ হবে। এবং সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে এবার আমাদের কমিটমেন্ট রাখছি, এবার দরকার আমাদের বিজনেস এন্ড থেকে কমিটমেন্ট। এদিকে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কর আদায় পদ্ধতির সমালোচনা করেন সংগঠনটির সভাপতি। বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়, তবে তা হয়রানিমুক্ত পরিবেশে হতে হবে। জবাবদিহিতা নিশ্চিতে সব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করতে হবে। পাশাপাশি বাজেটে সর্বোচ্চ 20% পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ সম্পূর্ণ প্রত্যাহার দাবি তাদের। এনবিআর চেয়ারম্যান সাহেব যেটি বলছেন, হ্যাঁ উনি কিছু ছাড় দিয়েছেন, কিন্তু উনার অনেক কাজ করার আছে। আমরা বলছি যে রিস্ট্রাকচারটা ওখানে করা দরকার। ব্যবসায়ীরা কিন্তু জিডিপি ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, সবই দিতে চায়, তারা একটা হয়রানি এবং সিস্টেমটা যেন ভালো হয়। সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়া উচিত বলেও মন্তব্য করেন এফবিসিসিআই এর সভাপতি। সরকার 1 টাকা ইনভেস্ট করলে 100 টাকা পাইতেছে, তাইলে ইনভেস্টমেন্ট কেন করছেন না? শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য কর্পোরেট কর কমানো হলেও অন্যান্য পরোক্ষ কর বাড়ানো হয়েছে, যা বছর শেষে ব্যবসায়ীদের জন্য সার্বিক করের বোঝা বাড়িয়ে দেবে। শনিবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানায় দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ আইসিএবি। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্পোরেট কর 2.5 ভাগ কমলেও বিভিন্ন খাতে উৎসে কর 5 থেকে 7 ভাগ বাড়ানো হয়েছে, যা সার্বিকভাবে করের পরিমাণ আরও বাড়াবে। ফলে কর্পোরেট কর কমানোর সুফল তেমন পাওয়া যাবে না বলে মনে করেছে সংস্থাটি। এছাড়াও অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের কর্পোরেট কর হার অনেক বেশি। ব্যবসার উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে ধাপে ধাপে এই হার কমানোর পরামর্শ সংগঠনটির। পাশাপাশি চলমান করোনা পরিস্থিতিতে ব্যক্তি পর্যায়ের কর হার আবারও বিবেচনার তাগিদ দেন বক্তারা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে যৌক্তিক কর হার নির্ধারণের তাগিদ আইসিএবির। Enhancing withholding tax from 5% to 7%. নতুন বাজেটে কর্পোরেট কর কমানোর প্রস্তাব করা হয়েছে, যা ইতিবাচক, কিন্তু সরবরাহ পর্যায়ে উৎস কর বাড়ানো হয়েছে। ফলে বিগত বছরের তুলনায় কর আরও বাড়বে। তাই ব্যবসায়ের সুবিধার জন্য এই কর হার বিবেচনা প্রয়োজন। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু। জনাব মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। বাজেটে কর্পোরেট কর কমানো হলো, অন্যান্য পরোক্ষ কর বাড়ানো হয়েছে, এই নিয়ে আপনারাও কথা বলছিলেন। এতে করে ব্যবসায় আসলে কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকদের ধন্যবাদ। বাজেটে
যে কর্পোরেট করের যে পরিমাণ 2.5% কমেছে, এটা আমাদের দিক থেকে প্রস্তাবনা ছিল, সেটা সরকার ভালোভাবে নিয়ে আসছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। সাথে সাথে উইথহোল্ডিং ট্যাক্স এআইটি যে পার্টটা আছে, সেটা দেখতে পাচ্ছি আমরা 5 থেকে 7% করা হয়েছে ম্যাক্সিমাম রেট। সো এটা পরবর্তীতে দেখা যায় যে এটা ফাইনাল সেটেলমেন্ট অথবা মিনিমাম ট্যাক্স হিসাবে কনসিডার করা হয়। এই ক্ষেত্রে যদি এটাকে বাস্তবের থেকে রেশনাল করা হয়, তাহলে এটার যে সুফলটা এটা আমাদের বিজনেস হাউসগুলি পাবে এবং আমাদের এফডিআই, দেশীয় এবং বিদেশি সংস্থাগুলি এফডিআই আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ আমাদেরকে ইনস্টিটিউট সরকারেরই একটা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আমরা রিসার্চ করে দেখেছি এটার ইফেক্টিভ কর রেটে ইম্প্যাক্ট হয়। আশা করি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা বিবেচনা করলে এটার পুরোপুরি সুফল ব্যবসায় আসবে এবং দেশ এবং জাতি পুরোপুরি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। ব্যক্তি পর্যায়ের কর হার অপরিবর্তিত রাখা হয়েছে এবারে বাজেটে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা মনে করি ব্যক্তি পর্যায়ের এই প্যান্ডামিকের জন্য ব্যক্তি পর্যায়ের করদাতা তারা জীবন এবং জীবিকার দুটোতেই এফেক্ট হয়েছে। তো ব্যক্তি পর্যায়ে করদাতাদের কর সিলিং, এক্সাম্পশন সিলিংটা একটু বিবেচনা করা যেতে পারে বলে আমরা মনে করি। তাহলে তাদের যে হার্ডশিপটা যাচ্ছে এখন, সেটাও একটু লাঘব হবে। তো আমি মনে করি কর্পোরেটের যে পরিমাণ কমিয়েছে, আমরা যেটা মনে করছি ব্যক্তি করদাতাদের ক্ষেত্রেও যদি একটু বিবেচনা করা হয়, তাহলে তারা এই যে মিনিমাম থ্রেশহোল্ডে যারা আছে তাদের জন্য একটু বেনিফিটেড হবে এবং এইটার বেনিফিট সরকার আদারওয়াইজ পাবে। সরকারে কিন্তু আমরা দেখেছি যে করোনার কারণে কিন্তু অনেক মানুষ দরিদ্র হয়েছে, অনেকে কর্মসংস্থান হারিয়েছে। তো এই বাজেট দরিদ্র কমানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে আসলে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। আপনার কর্মসংস্থান সৃষ্টির জন্য গভর্নমেন্টের অনেকগুলি পদক্ষেপ কে আমরা সাধুবাদ জানাই। যেমন আপনার এগ্রো বেসড ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এবং অনেকগুলি এক্সামশন, দেশীয় মেড ইন বাংলাদেশ যে কনসেপ্টটা আমরা প্রপোজিশনে আমাদেরও ছিল, সেটাকে নিয়ে আসছেন। লাইট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এবং এন্টারপ্রেনিয়রশিপ বিল্ড করার জন্য অনেকগুলি পদক্ষেপ কিন্তু সরকার নিয়েছেন। তো সেই বেনিফিটগুলি আসতে থাকবে এবং আমাদের জীবন জীবিকার জন্য স্বাস্থ্য খাতে যে বরাদ্দগুলি আছে, সেই ক্ষেত্রেও আমি মনে করছি প্রস্তাবনা আসছে। সেটা হসপিটাল করা, ঢাকা সিটির বাইরে হসপিটাল করার ক্ষেত্রে একটা ভালো প্রস্তাবনা এসেছে। সেটা লিমিটটা হলো 250 বেড থেকে 200 বেড, 250 বেডের কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলি ফিল আপ করে দেশের বাইরে প্রাইভেট সেক্টরে যে হসপিটাল করার সময় সাপেক্ষ ব্যাপার, সেই জায়গাটা অ্যাট্রাকশন আনতে হলে, সেটাকে বিজনেস ফিজিবল করতে হলে আমার মনে হয় আরেকটু যদি এটা কমিয়ে দেওয়া হয় এবং মোটিভেশনটা তখনই ভালো পাবে এবং আপামর জনগণের প্রাইভেট সেক্টরের হসপিটালের একটা জানেন একটা ফিজিবিলিটি দেখে তারা প্রফিটের আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা দেখেছিলাম এবারের বাজেটে কিন্তু মোবাইল ব্যাংকিং এ কর হার বৃদ্ধি করা হয়েছে। করোনার সময় কিন্তু এই মোবাইল ব্যাংকিং সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে এবং এই কর হার বৃদ্ধির কারণে অনেকেই কিন্তু বলছেন যে এটা ঘুরে ফিরে আসলে গ্রাহকের ঘাড়েই পড়বে। আপনার কি মনে হয় এই কর হারের আসলে কার উপরে পড়বে এবং এতে কি পরিমাণ প্রভাবটা আসলে পড়বে? এমএফএস সার্ভিস, মোবাইল ব্যাংকিং সার্ভিসের উপর যে করের ব্যবস্থাটা করেছে, সেটা আমি মনে করি না এটা গ্রাহকের এন্ডে যাবে। কারণ হলো এটা একটা লাইসেন্সিং অথরিটির মাধ্যমে গভর্নমেন্টের সার্ভিস এবং মোবাইল এমএফএস সার্ভিসের যতগুলি কোম্পানি আছে, তাদের প্রফিটেবিলিটি এখনো পর্যন্ত আমার জানা মতে প্রফিটে আসতে পারে নাই। সুতরাং করের বার্ডেন, কর্পোরেট করের বার্ডেন কিন্তু তাদের ঘাড়ে আসবে না এবং কর্পোরেট কর কখনোই এটা কাস্টমারকে দেওয়ার কথা নয়। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি ব্যাংক যদি তাদের 40% ট্যাক্স দিতে পারে, তাহলে মোবাইল এমএফএস সার্ভিসের ক্ষেত্রে আমি কোনো ইফেক্ট হবে বলে আমার কাছে মনে হয় না। গভর্নমেন্টের যে স্ট্যান্ডিং আছে, আমি মনে করি সেটা খারাপ কিছু বয়ে আসবে না। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জানাবো পরবর্তী সংবাদ। দারিদ্র্য কমানো ও নতুন কর্মসংস্থান তৈরির কোনো নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে। সকালে বাজেট বিষয়ক এক ভার্চুয়াল প্রতিক্রিয়ায় একথা জানায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং সানেম। বৈষম্য দূর করতে কর কাঠামো সংস্কারেরও তাগিদ সংস্থাটির।
বিআইডিএস এর তথ্য অনুসারে করোনায় প্রাতিষ্ঠানিক খাতের 13 ভাগ মানুষ চাকরি হারিয়েছেন, আর বেতন কমেছে 25 ভাগ মানুষের। আর বিশ্বব্যাংক বলছে শহরের 66% ও গ্রামের 41% মানুষ কাজ হারিয়েছেন। সানেমের গবেষণায় উঠে এসেছে করোনায় নতুন করে দরিদ্র হয়েছে 2.5 থেকে 3 কোটি মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় সানেম জানায়, করোনায় দারিদ্র্য ও কর্মসংস্থানে ব্যাপক প্রভাব ফেলেছে, কিন্তু প্রস্তাবিত বাজেটে একে মোকাবেলায় কোনো পরিকল্পনা তুলে ধরা হয়নি। সংস্থা প্রধানের মন্তব্য, এসডিজি বাস্তবায়নে সহায়ক নয় প্রস্তাবিত বাজেট। প্রতিফলনটা আমরা আশা করেছিলাম, তার থেকে একটা বড় ধরনের গ্যাপ আছে। কোভিড এর কারণে যে বড় ধরনের আর্থিক এবং সামাজিক সংকটের সৃষ্টি হয়েছে, তার একটা প্রপার অ্যানালিসিস কিন্তু বাজেটে আমরা সেই রিফ্লেকশন দেখতে পাই। সানেম আরও জানায়, নতুন অর্থবছরে ব্যক্তি খাতে বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে 10.7%। রাজস্বের যে লক্ষ্য ধরা হয়েছে তা পূরণও কঠিন। যারা কর দিচ্ছেন তাদের উপর নতুন করে কর না বাড়িয়ে বরঞ্চ যারা কর দিচ্ছে না বা যে খাতে বা যে উপায় তারা কর ফাঁকি দিচ্ছে সেই উপায়গুলোকে, সেই ট্রানজাকশন গুলোকে করের আওতায় আনা। সংস্থাটির দাবি, কর কাঠামো সংস্কার না হলে বৈষম্য দূর করা সম্ভব নয়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021-22 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকার আরও সাহসী হতে পারত বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। সংস্থাটি বলছে, করোনার সময় এই খাতে মোট বাজেটের অন্তত 7% বরাদ্দ দরকার হলেও আগামী অর্থ বছরের জন্য দেওয়া হয়েছে বাজেটের 5.4%। শনিবার উন্নয়ন সমন্বয়ের বাজেট পরবর্তী এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট কর বাড়ানোরও সমালোচনা করেছে উন্নয়ন সমন্বয়। বাজেটে এসব প্রতিষ্ঠানের ওপর কর্পোরেট কর 7.5% বাড়িয়ে 40% করা হয়েছে। সংস্থার নির্বাহী চেয়ারম্যান আতিউর রহমান বলেন, এ বাড়তি কর গ্রাহকের ঘাড়ে এসে পড়বে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর বাড়ানো যৌক্তিক নয় বলেও মনে করে উন্নয়ন সমন্বয়। সংস্থার গবেষকরা বলেন, 60 থেকে 70% মানুষকে কিভাবে দ্রুত টিকা দেওয়া যায় সেটি এখন প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত। আমাদের জিডিপি যত দ্রুত বাড়ছে সেই হারে দ্রুত বাজেট আমরা বাড়াতে পারছি না। স্বাস্থ্য খাতের যে প্রকিউরমেন্ট, এগুলো নিয়ে জনমনে সন্দেহ আছে বা প্রশ্ন ওঠে, কিন্তু সেটি বড় কথা নয়। আমি মনে করি যে এই মুহূর্তে স্বাস্থ্য খাতটাকে শুধুমাত্র সরকারি খাত হিসেবে না ভেবে সামগ্রিক হোল অফ দ্য সোসাইটি অ্যাপ্রোচ নেওয়া উচিত। 2023 সালের মধ্যে বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহমুদ আলী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখে তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, নির্দিষ্ট সময়ের আগেই 17.5% কাজ শেষ হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের জন্য তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের ডিসেম্বরে। এ কাজের জন্য যৌথভাবে দায়িত্ব দেওয়া হয় জাপানের মিৎসুবিশি কর্পোরেশন, ফুজিতা কর্পোরেশন ও স্যামসাংকে। চুক্তি অনুযায়ী 2023 সালের মধ্যেই কাজ বুঝিয়ে দেওয়ার কথা তাদের। এরই মধ্যে টার্মিনালটির 3049টি পিলার মাথা তুলে দাঁড়িয়েছে। নির্মাণ কাজের অগ্রগতি দেখতে টার্মিনাল পরিদর্শনে আসেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণ কাজ শেষ হবে। আমাদের একদিনের জন্য এই কাজ কিন্তু বন্ধ হয় নাই এবং এক্সপেক্টেড ছিল আমাদের বর্তমান পর্যন্ত 14.5, কিন্তু আমাদের যে প্রোগ্রেস, অ্যাকচুয়াল প্রোগ্রেস হলো 17.5। সুতরাং কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে সব ধরনের আধুনিক সেবা পাওয়া যাবে বলেও জানান তিনি। ডেফিনেটলি এই টার্মিনাল নির্মাণ হলে তো অনেক সুবিধা, যে বর্তমানে এক্সিস্টিং যে টার্মিনাল তার প্রায় 2 গুণেরও বেশি এবং সমস্ত কিছু অটোমেশন পদ্ধতিতে চলবে। আপনারা দেখেছেন এদের মধ্যে দিয়ে টানেল থাকবে, টানেলে মেট্রো রেলে যাওয়ার এবং হাজি ক্যাম্প থেকে সরাসরি টানেলের মধ্যে দিয়ে হাজি সাহেবরা এসে বিমানে উঠতে পারবে। নতুন টার্মিনালে একই সঙ্গে 37টি বিমানের পার্কিং করার জায়গা থাকবে, আর ভেতরে থাকবে 12টি বোর্ডিং ব্রিজ, 11টি বডি স্ক্যানার, 16টি লাগেজ বেল্ট। এছাড়াও থাকবে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সিস্টেম। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া সুগার মিলের গুদাম থেকে 52 টন চিনি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গুদাম রক্ষককে বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপক রাকিবুর রহমান খান।
তিনি জানান, গুদামে ১১০ টন চিনির মতো মজুত করা ছিল। বৃহস্পতিবার হিসাব মিলাতে গিয়ে প্রায় 52 মেট্রিক টন চিনি কম পাওয়া যায়। পরে কিভাবে চিনি সরানো হয়েছে আর কারা এর সাথে যুক্ত তা বের করতে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত বলেছে রিপোর্ট অনুযায়ী ভুলও হইতে পারে, বেশি হইতে পারে, আরও কম বেশি হইতে পারে। এই তদন্ত কমিটি দেখে আমাকে যেটা দেবে আমি সেই ব্যবস্থা নেব, দায় দেনা নির্ধারণের জন্য। গ্যাস বিতরণের সবচেয়ে বড় প্রতিষ্ঠান তিতাস গ্যাস কোম্পানিকে ভেঙে আলাদা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান। শনিবার এক অনলাইন আলোচনায় তিনি কথা জানান। অনুষ্ঠানে আনিসুর রহমান বলেন, বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ এলাকা জুড়ে তিতাস গ্যাসের কার্যক্রম বিস্তৃত। এত বিশাল এলাকা কোনোভাবেই বর্তমান কাঠামোর মাধ্যমে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণেই তিতাস গ্যাসকে বিভক্ত করতে চায় সরকার। আলোচনায় কিভাবে তিতাসকে বিভক্ত করা যায় তা জানতে খাত বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চান জ্বালানি সচিব। এ সময় পেট্রোবাংলার সাবেক পরিচালক খন্দকার সালেক সুফি জানান, ২০০২ সালে পেট্রোবাংলার এক প্রতিবেদনে তিতাস গ্যাসকে ৩ ভাগে বিভক্ত করার একটি সুপারিশ তারা করেছিলেন। নতুন বাজেটে কর হার কমানো ছাড়া শেয়ার বাজারের জন্য তেমন নতুন কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। কর হার কমলেও তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের ব্যবধান অপরিবর্তিত, যা বাজারের স্বার্থে আরও বেশি হওয়া উচিত বলে মনে করছেন তারা। তবে বিভিন্ন প্রস্তাবনায় শেয়ার বাজারের বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদী বাজার সংশ্লিষ্টরা। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ২.৫% কমানো হয়েছে। তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানি, মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার অপরিবর্তিত। কোনো পরিবর্তন নেই লভ্যাংশ আয়ের উপর উৎসে কর হারের। বাজেটে কর হার কমলেও তালিকাভুক্ত ও তালিকায় নেই এমন কোম্পানির মধ্যে করের ব্যবধান আগের মতোই ৭.৫% থাকছে। শেয়ার বাজারে নতুন ও ভালো প্রতিষ্ঠান আনতে এই ব্যবধান আরও বাড়ানো দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানিগুলি আর নন লিস্টেডের সাথে ট্যাক্সের যে ডিফারেন্সিয়েট রেট সেটা কমপক্ষে 15% হওয়া উচিত। যদি তা না হয় কেউ নতুন করে কোম্পানি লিস্টেড হতে চাবে না, কারণ লিস্টেড কোম্পানির ট্যাক্সের দেওয়ার হার নন লিস্টেডের চেয়ে অনেক গুণ বেশি। যেটা খুব প্রয়োজনীয় রিফর্ম দরকার ছিল সেই রিফর্মটা ওরকম নাই। করোনায় পর্যবিধ্বস্ত অর্থনৈতিক উদ্ধারের জন্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে বলে সবাই আশা করেছিল, সে আশাটাও নাই। তবে প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজার বান্ধব বলছেন বাজার সংশ্লিষ্টরা। বাজেট বাস্তবায়ন করা হলে শেয়ার বাজারের উন্নয়ন এবং বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন তারা। কর্পোরেট ট্যাক্স কমানো সেটা 25% থেকে 22.5% করার যে প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, তাতে করে পুঁজিবাজারের গভীরতা বাড়বে, কোম্পানিগুলোর সক্ষমতা বাড়বে, নতুন কোম্পানি লিস্টেড হবে এবং বিনিয়োগকারীরা তাতে উপকৃত হবেন। এবারের বাজেটে পুঁজিবাজারকে গতিশীল ও উজ্জীবিত করতে ট্রেজারি বন্ডের লেনদেন চালু, সুকুক, ডেরিভেটিভস লেনদেন, ওটিসি বুলেটিন বোর্ড, ইটিএফ চালু করা সহ মেয়াদি মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কপ্তে মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটকে ঘিরে গেল সপ্তাহে ভালো উত্থান হয়েছে দেশে 2 শেয়ার বাজারে। সপ্তাহ জুড়ে বাজার মূলধন বেড়েছে ৬,২০৪ কোটি টাকা। এছাড়া লেনদেন বৃদ্ধির পাশাপাশি ডিএসইএক্স সূচক অবস্থান করছে 3 বছর 4 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। গেল সপ্তাহ জুড়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৭.61 পয়েন্ট, অবস্থান করছে ৬,০৫৩ পয়েন্টে। এছাড়া লেনদেন হয়েছে 10,258 কোটি 65 লাখ টাকা শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ২৫০০ কোটি টাকার বেশি। হাতবদল হওয়া ৩৭৫টি কোম্পানি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সার্বিক সূচক বেড়েছে ১৯৬ পয়েন্ট, লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৩২ লাখ টাকা শেয়ার। বিশ্বে গত মে মাসে এক যুগের মধ্যে সবচেয়ে বেশি খাবারের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মাসিক জরিপে উঠে আসে এই তথ্য। তাদের জরিপ অনুযায়ী গত 1 বছর ধরে প্রতি মাসেই বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম। করোনায় খাদ্য উৎপাদন ও সরবরাহে সীমাবদ্ধতার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়াও বিভিন্ন দেশে চাহিদা বাড়ার সাথে উৎপাদন কমে যাওয়াকে দুষছে সংস্থাটি। এমনটা চলতে থাকলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। শস্য, তেলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির দরের ওপর ভিত্তি করে প্রতি মাসে খাদ্য মূল্যসূচক তৈরি করে FAO। সেই সূচক অনুসারে মে মাসে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে ৩৯.৭%,
যা 2010 সালের অক্টোবরের পর সবচেয়ে বেশি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।